আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012-র জব সলিউশন ক্লাসের পার্ট 3-তে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা জানেন যে অলরেডি এর আগে আমি দুইটা জব সলিউশন ভিডিও এর উপরে দিয়েছিলাম, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ। তো আজকে আমাদের হচ্ছে পার্ট 3। তো যারা আগের দুটো ভিডিও দেখেননি তার আগের দুটো ভিডিও দেখে নিলে আশা করি সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের যে পার্ট 3 সেটা আমরা শুরু করি। তো আমাদের যে পার্ট 3-র যে কোশ্চেনটা আছে আমরা একেবারে চেষ্টা করব যে গত দুইটা ভিডিওর মতো বা গত দুইটা ক্লাসের মতো আমরা এই ক্লাসেও আপনার হচ্ছে ব্যাখ্যাসহ প্রত্যেকটা কোশ্চেনের আসলে সলিউশন করার। তো চলুন, ফার্স্টের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের ইউ আর নট অ্যামেনেবল ড্যাশ রিজন। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে এটার উত্তর হবে হচ্ছে টু, অর্থাৎ অ্যামেনেবল টু। এখানে এই শূন্যস্থান যে আছে সেখানে হচ্ছে টু বসবে। এরপর যেটা আছে সেটা দেখুন, ইফ উই হ্যাড এ বোট উই ড্যাশ দ্য রিভার। এখানে এটা আমরা জানি যে ইফ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স হয়, সেটা একটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে। তো আমরা জানি যে জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন আছে। তো এটা আসলে আমাদের কোন কন্ডিশনের মধ্যে পড়ছে দেখুন, এখানে ইফ এবং এখানে হ্যাড। আমরা জানি যে ইফ প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে তখন সেটা হবে হচ্ছে আপনার থার্ড কন্ডিশন। বাট এখানে ইফ প্লাস হ্যাড আছে, বাট দেখুন এখানে ভার্ব আর কিন্তু নাই, অর্থাৎ এই হ্যাডটাই কিন্তু ভার্বের কাজ করতেছে। তো এরকম যদি থাকে ইফ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম, তখন কিন্তু সেটা সেকেন্ড কন্ডিশন হয়ে যায়। তো জিরো কন্ডিশন যেটা সেটা আপনারা জানেন যে জেনারেল যে সেন্টেন্সগুলো হয়, অর্থাৎ আমাদের জেনারেলি আমরা বিবৃতিমূলক যে বাক্যগুলো সেটা জিরো কন্ডিশন। এবং ফার্স্ট কন্ডিশন হচ্ছে যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট টেন্স থাকে তখন সেটা আসলে ফিউচার টেন্স হয়ে যায়, সেটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে ইফ প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয় এবং এই পাশে হচ্ছে আপনার কি হবে, উড হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর থার্ড কন্ডিশন যেটা সেটা হচ্ছে ইফ প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এবং পরের যে খণ্ড বাক্য থাকবে তার মধ্যে হচ্ছে আপনার কি হবে, উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখানে দেখুন এখানে ইফ প্লাস হ্যাড আছে, বাট ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু নাই। তার মানে এই হ্যাডটাই হচ্ছে আমার ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। তো সেকেন্ড কন্ডিশন হলে আমরা কি জানি যে উড হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা হবে উড ক্রস। ওকে, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি চলুন। আমাদের নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে 3 নাম্বার, ডার্ক হর্স। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এটা একটা ইডম বলতে পারেন। তো এর অর্থ হচ্ছে বা প্রবাদ বাক্য যেটা আমরা বলি, প্রবাদ প্রবচন। এর অর্থ হচ্ছে এ পারসন অ্যাবাউট হুজ পাস্ট নাথিং ইজ নোন, অর্থাৎ এমন একজন ব্যক্তি যার সম্পর্কে আসলে আপনি তেমন কিছুই জানেন না, ঠিক আছে, তাকে বলা হয় আসলে ডার্ক হর্স। ওকে, এরপরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে টুথ অ্যান্ড নেইল। এর অর্থ কি? টুথ অ্যান্ড নেইল এটা একটা ইডম ফ্রেজ, এটা হচ্ছে আপনার কমপ্লিটলি সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড এনকাউন্টার। এনকাউন্টারের সিনোনিয়ামটা কি? এটা সিনোনিয়াম হচ্ছে আপনার ব্যাটেল। এরপরে হচ্ছে অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড ডক্টরাইন। ডক্টরাইনের অ্যান্টোনিয়াম চাইছে, অর্থাৎ বিপরীত শব্দটা কোনটা? এটা হচ্ছে ইরোর। এখানে ডক্টরাইন যেটা আছে এই ওয়ার্ডটা হলো আপনার দর্শন বোঝায়, দর্শন বা কোনো একটা মতাদর্শ, এই টাইপের কিছু ওয়ার্ড আসলে সে রিফ্লেক্ট করে। তো দেখুন এখানে ফেইথ মানে বিশ্বাস, থিওরি মানে তত্ত্ব এবং আপনার বিলিভ মানে হচ্ছে বিশ্বাস। তো আমি কিন্তু কোনো কিছুতে বিশ্বাস করা বোঝাচ্ছে, তো তিনটা ওয়ার্ডই কিন্তু এখানে সেম। ইরোর মানে শূন্য, অর্থাৎ কোনো কিছু এখানে নাই। তো এটাই হবে হচ্ছে আপনার এই ডক্টরাইন যেটা তার অ্যান্টোনিম। এরপর যেটা আছে কোন বানানটি শুদ্ধ, এটা হচ্ছে যেখানে এম্বারাসমেন্ট। এম্বারাসমেন্ট হচ্ছে ডাবল আর হবে এবং ডাবল এস হবে, ঠিক আছে, ডাবল আর এবং ডাবল এস যে ওয়ার্ডটার মধ্যে আছে, এম্বারাসমেন্ট যে ওয়ার্ডটার মধ্যে স্পেলিংয়ের মধ্যে হচ্ছে আপনার এই ডাবল আর ডাবল এস আছে, সেটাই হবে হচ্ছে আপনার কারেক্ট আনসার। আচ্ছা, এরপরে আমি চলে যাই হচ্ছে আমাদের নেক্সট যে কোশ্চেন সেটাতে, কোনটি শুদ্ধ বানান আছে? এখানে শুদ্ধ বানান চাইছে, শুদ্ধ বানান কোনটি? এটা হচ্ছে কমিশন। এখানেও কিন্তু হচ্ছে আপনার ডাবল এম এবং ডাবল এস হবে, কমিশন, ঠিক আছে, অর্থাৎ এখানে ডাবল এম আছে এবং এটা ডাবল এস আছে, অর্থাৎ উত্তর হবে এটা। ওকে, এরপরে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের 10 নম্বর যে কোশ্চেন সেটা কি আছে? 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? দেখুন এখানে একটা প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এটাই হচ্ছে শুদ্ধ বাক্য, এটাই এখানে সঠিক বাক্য হবে। বাকিগুলো হচ্ছে ভুল। এখানে দেখুন কেন ভুল, ইউ আর এ গ্রেট থিপ। থিপ কখনো আসলে গ্রেট হয়, অর্থাৎ কোনো একটা চোর কখনো মহান হয়। ইউ আর এ মহান চোর, মানে এটা আসলে কোনো বাক্যের মধ্যে পড়ে না, ঠিক আছে। এরপরে দেখুন এখানে লিখছে যে হ্যাজ হি গট দ্য ইনফরমেশন। হ্যাজ হি গট হবে না, এখানে হচ্ছে গটেন হবে। যদি গটেন হইতো তাইলে আসলে এটা ঠিক ছিল, হ্যাজ হি গটেন দ্য ইনফরমেশন। অর্থাৎ আপনার যেহেতু এটা হচ্ছে
পাস্ট পারফেক্টে আছে। সো পাস্ট পারফেক্ট অনুযায়ী হচ্ছে আপনার এখানে ভার্বেরও মানে পিপি হবে আর কি, পাস্ট পারফেক্ট হবে। এরপর আমরা চলে যাই 11 নম্বর কোশ্চেনে। দ্য ম্যানেজার সেইড টু দ্য স্ট্রাইকার্স রিজিউম ইউর ওয়ার্কস। অর্থাৎ ম্যানেজার তার যে আসলে স্ট্রাইকার্স বলতে এখানে একটা ম্যানেজার, তার আন্ডারে কিছু লোক আছে, সেই লোকগুলো হয়তো বা কোনো কিছুতে স্ট্রাইক করছে, ঠিক আছে, অর্থাৎ তারা আসলে কী ধর্মঘট করছে। তো ম্যানেজার তখন বলতেছে যে ম্যানেজার সেইড টু দ্য স্ট্রাইকার, তার যে আন্ডারের লোকগুলোকে সে বলতেছে যে রিজিউম ইউর ওয়ার্ক, তোমাদের কাজগুলো তোমরা অব্যাহত রাখো বা তোমাদের কাজগুলো তোমরা চলমান রাখো। তো ম্যানেজার কিন্তু সবসময় কিন্তু অর্ডার দেয়, ঠিক আছে, সে কিন্তু রিকোয়েস্ট করবে না তার অধীন যে আসলে কর্মচারী হবে। এখানে আমি বলতে চাচ্ছিলাম অধীনস্থ, এটা কিন্তু একটু মনে রাখবেন যে অধীনস্থ বলে কোনো কিছু নাই, অধীন হবে। অধীনস্থ একটা ভুল ওয়ার্ড, অধীন, অর্থাৎ তার অধীনের যে আসলে কি বলে ওয়ার্কারগুলো আছে, তাদেরকে সে কি সবসময় অর্ডার দিবে। যেমন এই ক্ষেত্রে ক্যাপ্টেনের ক্ষেত্রে বলতে পারেন, অর্থাৎ কোনো একটা বাহিনীর ক্যাপ্টেন যখন কিছু বলে তার সোলজারদের, তখন কিন্তু সেটা অর্ডার হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু রিকোয়েস্ট বা সেইট এই ধরনের জিনিসগুলো কাজ করে না। সো এখানে দেখুন অর্ডার একটা ওয়ার্ডের মধ্যেই আছে, একটা সেন্টেন্সের মধ্যে আছে যে অর্ডার, অর্থাৎ আমাদের এটাই হবে। দ্য ম্যানেজার অর্ডার দ্য স্ট্রাইকার্স টু রিজিউম দেয়ার ওয়ার্ক। আচ্ছা, এরপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আছে হি সেইড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। এটার ইনডিরেক্ট স্পেস বলতেছে। তো এটা হি সেইড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, মানে সে আমাকে কিন্তু কোশ্চেন করতেছে, কোন বুকটা তুমি চাও বা কোন বইটা তুমি চাও। তো আমরা জানি যে ইন্টারভিউ স্পিচের ক্ষেত্রে যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে কিন্তু সেটা ডাব্লিউএস কোশ্চেনই হয়, অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন না থাকলে সেক্ষেত্রে আমরা ইফ বা হুইটার ইউজ করি। এবং এখানে তার মানে কি আমার ডাব্লিউএস কোশ্চেনই হবে। আচ্ছা, ডাব্লিউএস আসবে, তার মানে হি আস্কড মি আসবে এখানে, অবশ্যই এই সেইড তো হবে না, সেইড বা কাটা, সেইড কাটা, এখানে এই দুইটার মধ্যে যেখানে একটা হবে। এটা আস্ক টু মি হুইচ বুক আই ওয়ান্টেড, আর বলছে আস্ক মি হুইচ বুক আই ওয়ান্টেড। আচ্ছা, এখানে আক্সের পরে টু বসে না, হি আস্কড মি হবে, অর্থাৎ গ নাম্বার এটা উত্তর হবে। আক্সের পরে টু হয় না, সো হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। টু কিন্তু নোনের পরে অনেক সময় বসে, নোন টু, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে দ্য পিল টেস্টেস বিটার, এর প্যাসিভ ফর্ম কী হবে? এটার প্যাসিভ ফর্মটা হবে হচ্ছে দ্য পিল ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড, এটাই হবে এর প্যাসিভ ফর্ম, ঠিক আছে। দ্য বার্ড সিংস সুইটলি। আচ্ছা, এখানে বলছে দ্য বার্ড সিংস সুইটলি, পাখিটি মধুর সুরে আসলে গান গায়, ঠিক আছে। পাখিটি মধুর সুরে কি, এখানে সং তো নাই, সিংস মানে মধুর সুরে গায়, গাওয়া বোঝাচ্ছে আর কি। তো সুইটলি কী শব্দ? এটা একটা অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? আমরা জানি যে কোনো ওয়ার্ড যদি ভার্বকে মডিফাই করে, অর্থাৎ নাউন শুধুমাত্র নট অনলি ভার্ব, নাউন প্রোনাউন ব্যতীত কোনো ওয়ার্ড যদি সেন্টেন্সের অন্য কোনো শব্দকে যদি সে আসলে মডিফাই করে, অথবা পুরো সেন্টেন্সকেও যদি সে মডিফাই করে, তখন সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে দেখুন এই সুইটলি, এটা কিন্তু বার্ডকে আসলে মডিফাই করতেছে না, আর এই মডিফাইটা করতেছে কী কে, সিংসকে। সে আসলে বলতেছে যে এই পাখিটা মধুর সুরে গায়, মানে কি, মানে সে কীভাবে গায়। আপনি যদি কিভাবে এবং হচ্ছে কখন এই ধরনের যে আসলে কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো যদি আপনি ভার্বকে কোশ্চেন করেন, তাহলে যে ওয়ার্ডটা পাবেন সেটা কিন্তু অ্যাডভার্ব হবে, ঠিক আছে। সো সে কীভাবে গায়, সে মধুর সুরে গায়। তো এইটা হচ্ছে বিষয়, অর্থাৎ এই কিন্তু ভার্বকে মডিফাই করতেছে, দ্যাট মিনস এটা একটা অ্যাডভার্ব। মাদার লাভস মি, বাক্যে লাভস শব্দটি কিসের উদাহরণ? মাদার লাভস মি, এটা একটা ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। ট্রানজিটিভ ভার্বটা কি? আমরা জানি যে ভার্বের অবজেক্ট থাকে তাকে হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বের অবজেক্ট নাই তাকে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বলে। এখন দেখুন এখানে মাদার লাভস মি, আপনি অবজেক্ট কীভাবে খুঁজবেন? একটা বাক্যের অবজেক্ট খুঁজতে হইলে সেই বাক্যের যে আপনার ভার্ব থাকে তাকে আপনি কে বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, ঠিক আছে। হুম অথবা হু, এই ধরনের, সরি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, কে বা কেন, সরি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, অর্থাৎ হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করতে হবে আপনাকে। তো এখানে যদি হোয়াট ভার্বকে আপনি হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আনসার পান, তাহলে বুঝতে হবে যে সেখানে অবজেক্ট অবশ্যই আছে। অবজেক্ট মানে হচ্ছে আমার কর্ম আর কি, বাংলায় এটাকে বলে কর্ম। তো এখানে দেখুন মাদার লাভস মি, এখানে বলতেছে মাদার লাভস মি, তার মানে হচ্ছে মাদার কাকে ভালোবাসে, মা কাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। এই যে কাকে ভালোবাসে, আমি কিন্তু উত্তর পাচ্ছি আমাকে। এখন যদি আমি শুধু বলতাম যে মাদার লাভস, এই পর্যন্ত রাখতাম, তাহলে কিন্তু এটা আমি বলতাম যে মাদার লাভস, মা কাকে ভালোবাসে, কি ভালোবাসে, আসতো, কোনো উত্তর আসতো না, তখন কিন্তু সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব হইতো। তো যেহেতু আমি উত্তর পাচ্ছি, তার মানে এটা একটা ট্রানজিটিভ ভার্ব। বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতাকে? বনি আদম কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে আপনার গোলাম মোস্তফা। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে হাজার বছর ধরে উপন্যাসটি কার রচনা? ওকে,
হাজার বছর ধরে এটা খুবই কালো যে একটা উপন্যাস, আমরা সবাই জানি এটা হচ্ছে জহির রায়হানের লেখা। এই হাজার বছর ধরে উপন্যাস জহির রায়হান লিখেছে হচ্ছে আপনার 1964 সালে, এবং ওই বছরই তিনি আদমজি পুরস্কার পায় এই উপন্যাসটা লেখার জন্য। এবং আপনারা অনেকেই জেনে থাকবেন যে 9-10-এ যারা আসলে আগে ছিলেন আর কি, আগে এখন না, নতুন করে তো আসলে চেঞ্জ হয়েছে 12-13 সাল বা তারও আগে, 9-10-এ কিন্তু এই হাজার বছর ধরে উপন্যাসটা ছিল। তো তারা যারা এখন আছেন তারা আসলে এটা খুব ইজিলি বুঝতে পারতেছেন। আর এই জহির রায়হান হচ্ছে একজন উপন্যাসিক, বাংলাদেশের খুবই নামকরা একজন উপন্যাসিক, এবং তার যে প্রথম উপন্যাস সেটা হচ্ছে আপনার বাংলায় যদি বলি তো সেটা হচ্ছে লাল সালু, 1948 সালে তিনি লিখছিল। তো লাল সালু উপন্যাসটাও কিন্তু পরে আসলে অ্যাড করা হয়েছে এই হাজার বছর ধরে উপন্যাসটা, আর পরিবর্তে এখন যে আসলে যেটা পড়ানো হয় একাডেমিক্যালি, আমি যতটুকু জানি, আমি ভুল হইতে পারি, আমি গত 2 বছর আগেও দেখেছিলাম আর কি, এটা হচ্ছে লাল সালু। ওকে, তো আমরা চলে যাচ্ছে রমনা পার্কে। রচনাটি কে রচনা করেছেন? রমনা পার্কে নাটকটি রচনা করেছে হচ্ছে নীলিমা ইব্রাহিম, ডক্টর নীলিমা ইব্রাহিম। উনি হচ্ছে রমনা পার্ক, ওনার কিন্তু একটা বিখ্যাত একটা ইয়া আছে যে আমি বীরঙ্গনা বলছি, একটা প্রবন্ধ আছে আমি বীরঙ্গনা বলছি, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ইয়া। তো উনি হচ্ছে বাংলা আমাদের যে বারডেম হসপিটাল আছে, এই বারডেম হসপিটালের যে মালিক, তার নাম ছিল হচ্ছে আপনার দাউদ ইব্রাহিম মেবি, এরকম কিছু একটা। তো তার স্ত্রী হচ্ছে নীলিমা ইব্রাহিম, ঠিক আছে। ওকে, অর্থাৎ বারডেম হসপিটালের প্রতিষ্ঠাতা ছিল তিনি, এই নীলিমা ইব্রাহিমের হাজব্যান্ড। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি কর্মধারায় সমাস? দেখুন, কর্মধারায় সমাস মানে হচ্ছে পরপদ প্রধান হবে, অবশ্যই পরপদ প্রধান হবে, এবং সেখানে কোনো বিভক্তি থাকবে না, কোনো সংখ্যাও থাকবে না। অর্থাৎ আমরা জানি যে পরপদ প্রধান সমাস হচ্ছে 3টা কর্মধারায়, দ্বিগু এবং তৎপুরুষ। তৎপুরুষ আমরা পরপদ প্রধান হবে এবং সেখানে কি থাকবে? বিভক্তি থাকবে। দ্বিগু সমাস পরপদ প্রধান হবে এবং সেখানে কি থাকবে? সংখ্যা থাকবে। আর কর্মধারয় সমাস পরপদ প্রধান, কিন্তু সেখানে কোনো সংখ্যাও থাকবে না, বিভক্তিও থাকবে না। তো এখানে খাস যে মহল যদি বলি, খাস যে মহল, অর্থাৎ এখানে দেখুন কোনটাকে বোঝাচ্ছে? খাসকে বোঝাচ্ছে নাকি মহলকে বোঝাচ্ছে? এটা কিন্তু মহলটাকেই বোঝাচ্ছে, যে খাসটাকেই মহলটাই। তো খাস যে মহল, এখানে বিভক্তিও নাই, আবার কি নাই, আপনার সংখ্যাও নাই, তার মানে কর্মধারয় সমাস এটাই হবে। আর বাকিগুলা রাজস্বী, যিনি রাজা তিনিই ঋষি, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস, অর্থাৎ ওই রাজাকেই বোঝাচ্ছে, এটা হচ্ছে পূর্বপদ প্রধান, ঠিক আছে। মৌলবী সাহেব, যিনি মৌলবী তিনিই সাহেব, ওই মৌলবীকেই বোঝাচ্ছে, পূর্বপদ প্রধান, অর্থাৎ অব্যয়ভাব। আকণ্ঠ, কণ্ঠ পর্যন্ত, এটা হচ্ছে আপনার আপনারা জানেন যে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস চেনার আরেকটা উপায় হচ্ছে, এখানে অব্যয়ভাব সমাসের আগে হচ্ছে কি থাকে আপনার, এই যে উপসর্গ থাকে, কিন্তু একটা উপসর্গ। আচ্ছা, এবার চলে যায় হচ্ছে পরবর্তী কোশ্চেনে, তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? এই যে একটু আগেই দেখুন বলতেছিলাম, তৎপুরুষ সমাস হচ্ছে পরপদ প্রধান। পরপদ প্রধান হচ্ছে তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস। অব্যয়ভাব সমাস হচ্ছে আপনার পূর্বপদ প্রধান, এবং দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয়পদ প্রধান। আর বহুব্রীহি সমাসটা হচ্ছে পরপদ পূর্বপদ কোনোটাই প্রধান না, তৃতীয় কোনো কিছুকে বোঝায়। ওকে, ঠিক আছে, আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। ধন হইতে সুখ হয় না বাক্যের নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদানের পঞ্চমী। কেন অপাদানের পঞ্চমী? আমরা জানি কোনো কিছু থেকে যদি কোনো কিছু উৎপত্তি, জাত, বিচ্যুত এগুলো বোঝায়, তাহলে কিন্তু সেটা অপাদান কারক বোঝায়। তো বলতেছে ধন হইতে সুখ হয় না, এই সুখ হওয়াটা আসলে বোঝাচ্ছে কি? ধন থেকে সুখ হওয়াটা বোঝাচ্ছে না। তো ধন থেকে সুখ হওয়াটা যদি বোঝায়, তার মানে হচ্ছে উৎপত্তির স্থল হচ্ছে ধন, তার মানে হচ্ছে এটা অপাদান কারক হবে। এবং এই যে হইতে থেকেছে, আমরা জানি এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। তো হইতে থেকেছে যদি পঞ্চমী বিভক্তি, তাহলে এটা অপাদানে। আচ্ছা, এরপর দেখুন 22 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আজকে নগদ কালকে ধার, এটা কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণের দ্বিতীয়া। কারণ কে রে যদি থাকে তাহলে সেটা হচ্ছে কে রে বিভক্তি দ্বিতীয়া। এবং আজকে মানে কবে, আপনি কবে, কখন, কোথায়, এইগুলো দ্বারা যদি কোশ্চেন করেন, যদি উত্তর পান, তাহলে সেই যে কারক সেটা হবে হচ্ছে অধিকরণ কারক, ঠিক আছে। অর্থাৎ সময়, তারপরে হচ্ছে আপনার স্থান, কাল, এগুলো নির্দেশ করে হচ্ছে আপনার অধিকরণ কারক। কোনটি শুদ্ধ বানান? দেখুন, কোনটি শুদ্ধ বানান? বানান হচ্ছে এখানে যে গণনা আছে, এই গণনা হচ্ছে একটা শুদ্ধ বানান, অর্থাৎ এই মূর্ধন্য হবে মাঝখানে। কোনটি শুদ্ধ বানান? এখানে কৃষিজীবী, জীবী, আমরা জানি যে জীবী বানানে হচ্ছে আপনার দুইটাই দীর্ঘী হয়। এরপরে হচ্ছে বাতাসের সমার্থক শব্দ নয় কোনটি? বাতাসের সমার্থক শব্দ নয় হচ্ছে আপনার প্রসূন। প্রসূন মানে হচ্ছে ফুল, আর বাকি যেগুলো আছে পবন, অনিল, বায়ু মানে হচ্ছে আপনার কি? বাতাস। আচ্ছা, আমরা চলে যাই তাহলে পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আপনার 26 নম্বর। অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? অনুগ্রহের বিপরীত শব্দ হচ্ছে আপনার নিগ্রহ, এটা হবে। অর্থাৎ অনুগ্রহের বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক?
অর্থাৎ বলতেছে কোন বাগধারাটি ভিন্ন অর্থ প্রকাশ করে। এখানে দেখুন আদায় কাজকলা মানে হচ্ছে আপনার শত্রুতা, দা কুমড়ো শত্রুতা, সাপে নিয়ে হলো শত্রুতা, সাতেও না পাঁচেও না, মানে আমি আগেও নাই কারো পাশেও নাই, এটা হচ্ছে আপনার আলাদা, বাট বাকি তিনটা কিন্তু একই অর্থ প্রকাশ করে। তাসের ঘরের অর্থ কি? তাসের ঘরের অর্থ হচ্ছে আপনার এটা ক্ষণস্থায়ী। আশ্চর্যের সন্ধি বিচ্ছেদ কোনটি? আহ যোগ চর্য, এই যে আশ্চর্য, ঠিক আছে, এটা একটা আপনার কি বলে নিপাতনে সিদ্ধ সন্ধি যেটা, অর্থাৎ কোনো নিয়ম না মানে। দেখুন এটা এটা কিন্তু নিয়ম অনুযায়ী, যেহেতু এখানে টালিবর্ষা আছে, তো নিয়ম অনুযায়ী এটা কিন্তু এখানে আপনার বিসর্গ হওয়ার কথা ছিল, অর্থাৎ বিসর্গ সন্ধি হওয়ার কথা ছিল, বাট এটা বিসর্গ সন্ধি হয়নি, এটা কিন্তু আপনার নিপাতনে সিদ্ধ সন্ধি হয়েছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ঢাকের কাঠি। ঢাকের কাঠি মানে হচ্ছে তোষামুদে। পরবর্তী যে কোশ্চেন আছে সেখানে আমরা চলে যাই। কোন হরমোনের অভাবে ডায়াবেটিক্স রোগ হয়? ডায়াবেটিক্স রোগ হয় হচ্ছে আপনার ইনসুলিন হরমোনের অভাবে। এই ইনসুলিন হরমোনটা আমাদের যে অগ্নাশয় আছে, এই অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কিন্তু এটা নিঃসৃত হয়, এবং এর অভাবেই আমাদের ডায়াবেটিক্স রোগ হয়। আপনারা জানেন যে যারা ডায়াবেটিক্সের রোগী তাদের কিন্তু এই ইনসুলিন যে হরমোনটা আছে এটা কিন্তু কৃত্রিমভাবে আসলে দেওয়া হয়, ঠিক আছে, তারা কিন্তু কন্টিনিউ এটা নিয়ে থাকে। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে, রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা কমায় দেয়? কোনটি? এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। নিচের কোন উক্তিটি সঠিক? এখানে বায়ু একটি মিশ্র পদার্থ, এটা হচ্ছে সঠিক। বায়ু যৌগিক পদার্থ না, মৌলিক পদার্থও না। আচ্ছা, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ জিনিসটা কি, আমি একটু ডিটেল আপনার সাথে শেয়ার করি। মৌলিক পদার্থ হচ্ছে এমন একটা পদার্থ যেখানে যে আসলে স্বতন্ত্র, সে তার নিজস্ব স্বতন্ত্রভাবে একটা ধর্ম আপনার প্রকাশ করবে। যেমন ধরুন অক্সিজেন একটা মৌলিক পদার্থ, হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ। অক্সিজেন তার নিজস্ব স্বতন্ত্র ধর্ম আসলে সে প্রকাশ করে, যেমন সে কি করে, নিজে জ্বলে না কিন্তু আগুন জ্বলাতে সাহায্য করে। হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, সে নিজে জ্বলে কিন্তু আগুন জ্বলাইতে সাহায্য করে না। আবার এই অক্সিজেন হাইড্রোজেন মিলিয়ে আমি কি তৈরি করতে পারি? পানি তৈরি করতে পারি। এই পানি কিন্তু একটা যৌগিক পদার্থ, অর্থাৎ অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটার মিশ্রণে বা দুইটার আসলে বিক্রিয়ার ফলে কিন্তু আমাদের পানিটা আসলো। বাট পানির ধর্ম কিন্তু আবার আলাদা, সে কিন্তু আগুনকে আবার নিভায়, ঠিক আছে, আগুন জ্বালাইতে সাহায্যও করে না, আগুন আবার নিজেও জ্বলে না, সে কিন্তু আগুনকে নিভাই দেয়। তো তার মানে দেখুন, মানে মৌলিক জিনিসটা কি, সে নিজের স্বতন্ত্র ধর্ম প্রকাশ করতেছে, আর যৌগিক জিনিসটা হচ্ছে মৌলিক দুইটা বা তিনটা বিষয় থেকে সে আলাদা একটা যৌগ তৈরি করতেছে, একসাথে তারা আছে কিন্তু আবার নতুন একটা ধর্ম সেখানে তারা প্রকাশ করতেছে। আর মিশ্র যেটা, সেখানে অনেকগুলা জিনিস একসাথে থাকবে কিন্তু তারা তাদের নিজস্ব স্ব ধর্ম প্রকাশ করতে পারবে। যেমন বাতাস বা বায়ু, এখানে আপনি দেখবেন যে নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড সব একসাথে থাকে, বাট তারা তাদের নিজস্ব যে ধর্ম সেই স্ব ধর্ম কিন্তু তারা বায়ুতে প্রকাশ করতে পারে। দ্যাটস এটা হচ্ছে একটা মিশ্র পদার্থ। আচ্ছা, এরপর আমরা চলে যাই হচ্ছে কি, তামার নিচে কোনটি মেশালে, আচ্ছা তামার সাথে কোনটি মেশালে পিতল হয়? তামার সাথে কোনটি মেশালে পিতল হয়? তামার দস্তা মিলে হচ্ছে আপনার পিতল হয়, আমরা এটা জানি। তামার পরিমাণটা কিন্তু সেখানে বেশি থাকে, দস্তার পরিমাণটা কম থাকে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি হয়? এটা হচ্ছে লোহা মাধ্যমে বা কঠিন মাধ্যমে। কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, বায়বীয় তরলে তার থেকে কম, বায়বীয়তে তার থেকে কম। কঠিনের শব্দের বেগ হচ্ছে আপনার প্রায় 1552 মিটার পার সেকেন্ড, তরলে হচ্ছে আপনার 1450 মিটার পার সেকেন্ড, এবং বায়ুতে হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। আর শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য, যেখানে কোনো মাধ্যম নেই সেখানে শব্দ চলতে পারে না। শব্দ চলতে গেলে অবশ্যই একটা মাধ্যম দরকার হবে। আচ্ছা, কাজ করার সামর্থ্যকে কী বলে? কাজ করার সামর্থ্যকে হচ্ছে শক্তি বলে। ধানের বাদামি রোগ হয় কী কারণে? ধানের বাদামি রোগটা হয় হচ্ছে আপনার এই যে ছত্রাকের কারণে। ছত্রাক যখন আসলে অ্যাটাক করে তখন ধানের যে বাদামি বাদামি একটা ভাব চলে আসে আমরা দেখি ধানের পাতায়, তো সেটা হচ্ছে আপনার ধানের বাদামি রোগ, এটা ছত্রাকের কারণে হয়ে থাকে। অর্কিড কী ধরনের উদ্ভিদ? অর্কিড একটা পরাশ্রয়ী উদ্ভিদ, সে অন্যর উপর আসলে আশ্রয় করে সে বাঁচে। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার কে আবিষ্কার করেন? কম্পিউটার আবিষ্কার করে হচ্ছে আপনার হাওয়ার্ড এইকিন। কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কোনটি থাকে? কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে আসলে তিনটি অংশ থাকে মেইনলি, ঠিক আছে। কি কি থাকে? মেইন তিনটি অংশ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপর হচ্ছে আপনার ইনপুট এবং আউটপুট, এই হার্ডওয়্যারের সাথে কিন্তু এগুলোই থাকে। আর সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কিন্তু আবার ভাগ আছে ওর। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে হচ্ছে আপনার অ্যারিথমেটিক লজিক ইউনিট, তারপরে হচ্ছে আপনার প্রসেসিং ইউনিট, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এরকম কিছু ক্লাসিফিকেশন সেখানে আছে।
তো হার্ডওয়্যারের সাথে মেইনলি হচ্ছে 3টা অংশ থাকে, ইনপুট, আউটপুট এবং প্রসেসর বা প্রসেসিং ইউনিট। সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান? সরকার রাষ্ট্র গঠনের 3য়তম উপাদান। একটা রাষ্ট্র গঠন করতে গেলে 4টা উপাদান লাগে। আপনার প্রথম লাগে হচ্ছে ভূখণ্ড, তারপরে জনসমষ্টি, তারপরে সরকার, তারপরে হচ্ছে সার্বভৌমত্ব। এটা মনে রাখবেন। আচ্ছা, মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কতজনকে সর্বোচ্চ মুক্তিযোদ্ধা খেতাব দেওয়া হয়? এখানে হচ্ছে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়েছে 7 জনকে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল হচ্ছে আপনার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল হচ্ছে তিনি ছিলেন সিপাহী। সিপাহী হামিদুর রহমান। সিপাহী ছিল হচ্ছে 2 জনের পদবী, সিপাহী হামিদুর রহমান এবং সিপাহী মোস্তফা কামাল। আর ল্যান্স নাইক ছিল 2 জনের পদবী বীরশ্রেষ্ঠদের মধ্যে। তারা হচ্ছেন ল্যান্স নাইক মুন্সি আব্দুর রব এবং ল্যান্স নাইক নূর মোহাম্মদ শেখ। ক্যাপ্টেন ছিল একজন, সেই ক্যাপ্টেনকে ক্যাপ্টেন হচ্ছে ক্যাপ্টেন জাহাঙ্গীর। হাবিলদার কেউ ছিল না। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, সিপাহী যে 2 জন ছিল তারা সেনাবাহিনীর ছিল, ক্যাপ্টেনও সেনাবাহিনীর। বাট ল্যান্স নাইক যারা ছিল যে 2 জন ছিল তারা ছিল হচ্ছে আপনার ওই সময় যে বিডিআরের আর কি আমাদের বলি ইস্ট পাকিস্তান রাইফেলস ব্যাটালিয়ান এরকম যে বাহিনী ছিল সেটার। এরপরের যে কোশ্চেন আছে সেটা হচ্ছে উন্নত প্রথায় শিক্ষা দেওয়া বলতে কি বোঝায়? এখানে হচ্ছে ক্লাসে প্রশ্ন করা এবং পরীক্ষা নেওয়া, এই উত্তরটা হবে। শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারে কার কাছ থেকে? অবশ্যই বই। শিক্ষক বই থেকেই তো সবচেয়ে বেশি শিখতে পারবে। ঠিক আছে। চন্দ্র ও সূর্য জল ও স্থলকে আকর্ষণ করে বলে পানি ফুলে ওঠে, এই ফুলে ওঠাকে কি বলে? জোয়ার। আমরা জানি পানির ফুলে ওঠাকে হচ্ছে জোয়ার বলে এবং পানি নেমে যাওয়াকে কি বলে? আপনার ভাটা। ওকে, পরের যে কোশ্চেন আছে সেখানে চলে যাই। সেটা হচ্ছে কি দক্ষিণ এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কি? এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে, অর্থাৎ আমরা কিন্তু এশিয়ার দক্ষিণে, আমরা কিন্তু দক্ষিণ এশিয়ার একটা দেশ। ঠিক আছে, তো আমাদের দেশের উপর দিয়ে কোনটা গেছে? কর্কট ক্রান্তি রেখা গেছে। এই কর্কট ক্রান্তি রেখা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ দিয়ে বা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ দিয়ে গেছে। আচ্ছা, এশিয়ার দক্ষিণ ভাগ বলছে। হ্যাঁ, যদি বলতো যে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ দিয়ে কোনটা গেছে তাহলে কিন্তু মকর ক্রান্তি হইতো। যেহেতু বলছে এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে কোনটা গেছে, এশিয়া মহাদেশটা কিন্তু আমরা হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধে এবং আমরা হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে, আমাদের দেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, সেটা হচ্ছে 23.5 ডিগ্রি অক্ষরেখা। এবং এটা হচ্ছে আপনার রাজবাড়ী, ফরিদপুর এবং হচ্ছে ওপাশে মুন্সিগঞ্জ এরকম কিছু জেলার উপর দিয়ে কিন্তু এই রেখাটা গেছে। পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক, পৃথিবীর নিজ অক্ষে যে আবর্তন করে সেটা কোন দিক থেকে কোন দিক? সেটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। মেরুরেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে কি বলা হয়? মেরুরেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় সুমেরু এবং আপনার দক্ষিণ প্রান্তকে বলা হয় হচ্ছে আপনার কুমেরু। প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল হচ্ছে 5 বছর। ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করে? বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করে হচ্ছে মির্জা আহমেদ জান। অর্থাৎ ঢাকার যে বিখ্যাত তারা মসজিদ আছে, এই তারা মসজিদের আসলে যিনি প্রতিষ্ঠাতা বা যিনি আসলে এটা করেছিলেন তার নাম হচ্ছে মির্জা আহমেদ জান। বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। হিজরি সাল গণনা শুরু হয় কোন সালে? এটা 622 থেকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এই 622 খ্রিস্টাব্দে, তো তখন থেকে কিন্তু আসলে হিজরি সাল গণনা করা হয়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ককে? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক হচ্ছে জর্জ ওয়াশিংটন এবং রুজভেল্ট ছিল হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কলম্বাস হচ্ছে আপনার আমেরিকা যে মহাদেশ বা আমেরিকাকে আসলে সে আবিষ্কার করছিল। আর আব্রাহাম লিঙ্কন হচ্ছে আপনারা জানেন উনি খুবই একজন বিখ্যাত প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, যিনি দাস প্রথার বিলুপ্ত ঘটিয়েছিলেন 1863 সালের দিকে এবং ওই সময়ে এর কারণে হচ্ছে আপনার গৃহযুদ্ধ শুরু হয় আমেরিকায়, যে গৃহযুদ্ধতে আততায়ীর গুলিতে কিন্তু আব্রাহাম লিঙ্কন মারা যায়। ওকে, এরপর আসি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালে? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় হচ্ছে আপনার 1914 সালে। এটা শুরু হয় কোন দুটা দেশের মধ্যে? সেটা হচ্ছে আপনার অস্ট্রিয়া এবং বসনিয়ার মধ্যে। ঠিক আছে, অর্থাৎ তাদের হচ্ছে অস্ট্রিয়াতে হচ্ছে এই যে বসনিয়ার যে একজন ছিল আপনার রাজকুমার বা যুবরাজ ছিল, তাকে হচ্ছে গুলি করে হত্যা করা হয়। হত্যা করা হলে সেই থেকে আসলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং এটা 1918 সালে শেষ হয়। এবং এখানে অক্ষশক্তিতে ছিল জার্মানি, অটোম্যান সাম্রাজ্য, হ্যাঁ এরা ছিল হচ্ছে আপনার অক্ষশক্তিতে। আর মিত্রশক্তিতে ছিল হচ্ছে আপনার আমেরিকা, রাশিয়া, তারপরে হচ্ছে আপনার এদের সাথে মিত্রশক্তিতে কিন্তু সময় জাপান ছিল। প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু মিত্রশক্তিতে জাপান ছিল, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
জাপান চলে আসে অক্ষশক্তিতে, ঠিক আছে। এরপরে 56 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি ধ্রুব তারা দেখা যায় কোথায়? ধ্রুব তারা দেখা যায় হচ্ছে উত্তর গোলার্ধে। ওকে, উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি কোন গ্রহের? উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে এটা শনি গ্রহের। আমাদের যে শনি গ্রহ আছে এটা এই গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহের সংখ্যা আছে এখন পর্যন্ত। মঙ্গলের 2টা উপগ্রহ আছে, আমাদের পৃথিবীর অনলি একটা উপগ্রহ আছে, সেটা হচ্ছে চাঁদ। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে চাঁদ। লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? এই লাহোর প্রস্তাব উত্থাপন করে হচ্ছে একে ফজলুল হক 1940 সালে। আমাদের যে বাংলার বাঘ বলা হয়, এই বাংলার বাঘ একে ফজলুল হক 1940 সালে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এবং এই প্রস্তাবে আসলে বলা হয়, এই প্রস্তাব থেকেই কিন্তু দ্বিজাতি তত্ত্বটা নেয় হচ্ছে আপনার এই মোহাম্মদ আলী জিন্না। তবে এই প্রস্তাবে কিন্তু দ্বিজাতি তত্ত্বর বিষয়ে বলা হয় নাই যে 2টা জাতি আলাদা ভাগে ভাগ হয়ে যাবে এবং আমরা জাতির ভিত্তিতে অর্থাৎ ধর্মের ভিত্তিতে আমরা হচ্ছে এই ভারতীয় উপমহাদেশটাকে আমরা ভাগ করবো, ভারত পাকিস্তান হয়ে যাবে। ব্যাপারটা এমন না। লাহোর প্রস্তাবে আসলে বলা হয়েছিল যে বিভিন্ন জাতিগোষ্ঠীর উপর ভিত্তি করে যে অঞ্চলে যে জাতির লোক বেশি আছে সেই অঞ্চলে সেই জাতি রাষ্ট্র গঠন হবে। অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশটাকে অনেকগুলা রাষ্ট্রে বিভক্ত করার কথা বলা হয়েছিল, যেটা উত্থাপন করছিল হচ্ছে আমাদের বাংলার বাঘ একে ফজলুল হক। তো পরবর্তীতে আসলে সেখান থেকে মোহাম্মদ আলী জিন্না বিষয়টাকে আরও মানে এটার কি বলে দেখবেন যে হচ্ছে ন্যারো করে নিয়ে এসে সে 2টা হিন্দু মুসলিমের ভিত্তিতে সে ভাগ করে দেয়। বাট যদি লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভাগ হইতো তাহলে কিন্তু আজকের কাশ্মীর কাশ্মীর হয়তো একটা রাষ্ট্র। আজকে দেখুন পাঞ্জাব, এই পাঞ্জাব এরা স্বাধীনতা চাচ্ছে, সেখানে একটা রাষ্ট্র হইতো। এরপরে ধরুন সিকিম, অরুণাচল প্রদেশ, আমাদের এই পাশে সেভেন সিস্টার, এই প্রত্যেকটা কিন্তু এক একটা তাদের যে সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চলে বেশি লোক বাস করে অর্থাৎ যে জাতির লোক যে অঞ্চলে বেশি বাস করে সেই জাতির রাষ্ট্র গঠন হইতো সেখানে। তাইলে করে অনেকগুলো রাষ্ট্র গঠন হইতো এবং এখানে কোনো ঝামেলার সৃষ্টি হতো না। বাট এখন তো আসলে মানুষকে দমন পীড়ন করে তাদেরকে দমিয়ে রেখে তারপরে হচ্ছে রাষ্ট্রটাকে টিকায় রাখতে হচ্ছে, সেটা ভারত পাকিস্তান বা যদি বাংলাদেশের ক্ষেত্রে বলেন, বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে হয়তো বা ওই সময় চট্টগ্রাম নিয়ে একটা আলাদা রাষ্ট্র হয়ে যেতে পারতো। বাট চট্টগ্রামটা হচ্ছে আমাদের মধ্যে এখন আছে, আমরা এটাকে আসলে একটা চুক্তির মাধ্যমে, পার্বত্য যে শান্তি চুক্তি, সেই চুক্তির মাধ্যমে আমরা চট্টগ্রাম শাসন করতেছি। ওকে, তো আমরা চলে যাচ্ছি ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায়? ওআইসির প্রধান কার্যালয় হচ্ছে আপনার এটা জেদ্দাতে। এটা হচ্ছে আপনার জেদ্দাতে, অর্থাৎ আমাদের যে সৌদি আরবের জেদ্দাতে হচ্ছে আপনার এই ওআইসির কার্যালয়টা। এটা কিন্তু তৈরি হয় 1969 সালে। কেন তৈরি হয়? ইহুদিরা যখন আসলে আল আকসায় আগুন ধরায় দেয় তার বিপরীতে আসলে তখন ওআইসি গঠিত হয়েছিল। ডেইলি মিরর পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? এটা লন্ডন থেকে প্রকাশিত হয়। বেতার যন্ত্র আবিষ্কার করেন কে? বেতার যন্ত্র আবিষ্কার করে হচ্ছে মার্কনি। বেতার যন্ত্র মানে হচ্ছে রেডিও, যেখানে কোনো তার নাই, তার ছাড়া যে যন্ত্র চলে সেটাকে বেতার যন্ত্র বলে, তো মার্কনি। জগদীশচন্দ্র বসু হচ্ছে গাছের প্রাণ আছে এটা আবিষ্কার করে। রেডিওর সাথে জগদীশচন্দ্র বসুর কিন্তু একটা সম্পর্ক ছিল, বাট ওতপ্রোতভাবে হচ্ছে মার্কনিকেই এটার আপনার দেওয়া হয়, ক্রেডিট দেওয়া হয়। ফোনোগ্রাম আবিষ্কার করে হচ্ছে গ্রাহাম বেল। এরপরে হচ্ছে ফ্যারাডে হচ্ছে আপনার কি আবিষ্কার করে? ফ্যারাডে হচ্ছে বিদ্যুৎ আবিষ্কার করে। ওকে, বৈদ্যুতিক ক্ষমতার একক কি? বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে আপনার এখানে ওয়াট, ঠিক আছে। বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ভোল্ট হচ্ছে আপনার ভোল্টেজের একক এবং ওহম হচ্ছে রোধের একক। অ্যাম্পিয়ার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক। অ্যানিমিয়া রোগ হয় কিসের অভাবে? অ্যানিমিয়া রোগ হয় হচ্ছে আপনার লৌহের অভাবে। যদি কারো শরীরে লৌহ বা আয়রনের পরিমাণ কমে যায় তখন কিন্তু সেখানে অ্যানিমিয়া রোগের দেখা দিতে পারে। আর এই মনে রাখবেন যে লৌহটা সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়? কচুর শাকে সবচেয়ে বেশি পরিমাণে লৌহ থাকে। সকল সুপুষ্পক উদ্ভিদ হচ্ছে স্বভোজী। সুপুষ্পক উদ্ভিদ কেন স্বভোজী? সপুষ্পক যে উদ্ভিদ তাদের মধ্যে আসলে কি থাকে? ক্লোরোফিল থাকে, এবং এই সপুষ্পক উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল আছে বিধায়ী তারা সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, ঠিক আছে। এই জন্য তাদেরকে বলা হয় আসলে কি স্বভোজী। আর অপুষ্পক উদ্ভিদের মধ্যে বেশিরভাগ আসলে ক্লোরোফিল থাকে না, তো তখন তাদের খাদ্যের জন্য অন্যের উপর আসলে নির্ভরশীল হতে হয়, তখন তাকে বলা হয় হচ্ছে পরভোজী। এরপরে চলে যায় হচ্ছে 65 নাম্বার যে কোশ্চেন, সেটা হচ্ছে রক্তে কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে? সর্বজনীন গ্রহিতা হচ্ছে আপনার এবি যে কোনো রক্ত নিতে পারে।
আবার সর্বজনীন দাতা বলা হয় হচ্ছে আপনার ও গ্রুপের রক্তকে। ও গ্রুপের রক্ত হচ্ছে যে কাউকে রক্ত দিতে পারে, ঠিক আছে। এরপরে চলে আসছে ম্যাথগুলো। আছে ম্যাথগুলো হচ্ছে আমরা বোর্ডে গিয়ে এগুলো সলিউশন করব। এখান থেকে যা আছে সবই আই থিঙ্ক ম্যাথ। আমরা বরাবরের মতো আমরা আপনারা জানেন যে আমি আগে দুইটা ভিডিওতেও কিন্তু এইভাবে করে বোর্ডে গিয়ে ম্যাথগুলো সলিউশন করে দিয়েছিলাম আপনাদের। তো এখানে দেখুন যা আছে সবই হচ্ছে আমাদের ম্যাথ। আমরা এখন চলে যাবো হচ্ছে বোর্ডে, এবং বোর্ডে গিয়ে এই প্রত্যেকটা ম্যাথ আমরা ইন ডিটেলে করার চেষ্টা করবো এবং সেখান থেকে বুঝবো। তো চলুন চলে যাই বোর্ডে। তো আমরা চলে আসলাম আমাদের যে ম্যাথের পার্টটা আছে সেই পার্টে। তো দেখুন আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত। অর্থাৎ বলতেছে একটা ত্রিভুজ আছে এখানে, সাপোজ এই একটা ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত। এখানে এই বাহুটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, এই বাহুটাকে এদিকে বর্ধিত করলাম, বি বাহুটাকে আমি এদিকে বর্ধিত করলাম, এবং সি বাহুটাকে আমি সাপোজ এদিকে বর্ধিত করলাম। এখন এই যে বহিস্থ কোণ, এই বাহুটাকে বর্ধিত করলে আমার বহিস্থ কোণ এটা, এটার বহিস্থ কোণ হচ্ছে আপনার এই যে এটা, এবং সি বাহুর যে বহিস্থ কোণ, সি বাহুর বহিস্থ কোণ কিন্তু এটা। এই তিনটা কোণ যদি আপনি যোগ করেন তাহলে এটা হবে হচ্ছে 360 ডিগ্রি। কীভাবে হবে 360 ডিগ্রি? দেখুন এখানে 360 ডিগ্রি কীভাবে হবে, এই এক কোণটার ক্ষেত্রে চিন্তা করেন, এই টোটাল কোণটা কিন্তু আমার কত, টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এই টোটালটা যদি আমি নিই এটা কিন্তু আমার 180 ডিগ্রি। এখন এই ত্রিভুজের তিন গুণের সমষ্টি আমরা জানি কি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন গুণের সমষ্টি 180 ডিগ্রি হলে এটা হবে 60, এটা হবে 60, এটা হবে 60। এখন আমি ধরে নিলাম 60, এটা কম বেশি হতে পারে, বাট এই যে এক্স ওয়াই জেড অর্থাৎ ত্রিভুজের যে তিনটা কোণ, এই তিনটা কোণ কিন্তু আমার 180 ডিগ্রি হবে। সেটা 60 ডিগ্রি যাই হোক, কম বেশি হোক, সমস্যা নেই, বাট আমি ধরে নিলাম আমার সুবিধার্থে। এখন এটা যদি 60 হয় তাহলে বাকিটুকু কী হবে, এই 180 থেকে আমি 60 বাদ দেবো। তো 180 থেকে যখন আমি 60 বাদ দিব তখন আমার কত হবে, 120 ডিগ্রি। সেমভাবে আমার এই বি কোণের ক্ষেত্রেও এবং সি কোণের ক্ষেত্রেও, অর্থাৎ 120 যোগ 120 যোগ 120, তার মানে হচ্ছে আমার এখানে কত আসতেছে আপনার 360 ডিগ্রি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা। আমরা পরবর্তী যে ম্যাথ আছে সেটাতে চলে যাই। পরবর্তী ম্যাথটা হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে ত্রিভুজের মান কত। এটা আমার আই থিঙ্ক আপনাদের সবার মুখস্থ। একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, এই অতিভুজটা বের করতে বলছে। তো অতিভুজ আমরা কী জানি, অতিভুজ স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে 4 4 16 আর 3 3 9, তার মানে এক্স স্কোয়ার সমান সমান কত 25। তাহলে এক্স সমান সমান কত 5, এটা রুট করে দিলে 5 হয়ে যাবে। ঠিক আছে, সো উত্তরটা হবে হচ্ছে আপনার এটা 5 সেন্টিমিটার। পরের কোশ্চেনটাতে চলে যাই, সেটা হচ্ছে একজন দালাল দুটি পুরনো গাড়ি বিক্রয়, একজন দালাল দুটি পুরনো গাড়ি প্রত্যেকটি 39,100 টাকায় বিক্রয় করেন। প্রথমটিতে তার 15% লাভ হয়। আচ্ছা, প্রথমটিতে তার 15% লাভ হয়, দ্বিতীয়টিতে 7.5% ক্ষতি হয়, মোটের উপর তার কত টাকা লাভ হয়। এখন দেখুন এখানে সে বলতেছে যে দুইটা গাড়ি সে কী করছে, দুইটা গাড়ি হচ্ছে আমার প্রত্যেকটা বিক্রি করছে হচ্ছে কত, এই যে 39,100 টাকায়। ঠিক আছে, দুইটা গাড়ি সে প্রত্যেকটা গাড়ি 39,100 টাকায় বিক্রি করছে। তাহলে দুইটা গাড়ি যদি 39,100 টাকায় বিক্রি করে, এখন প্রথম যে গাড়ি সেখানে সে 15% লাভ করছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে প্রথম গাড়ির ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম গাড়ির ক্ষেত্রে তা কী হয়েছে, 15% লাভ হয়েছে। এখন 15% লাভ মানে কি, যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত 115 টাকা, তাহলে আমরা সেটাই লিখব। আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, অর্থাৎ 39,100 টাকা কিন্তু বিক্রয় মূল্য। সো আমরা লিখব হচ্ছে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে আমার
বিক্রয় মূল্য 115 টাকা হলে, বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে আমার 100 টাকা, যেহেতু 15% লাভে, প্রথম গাড়ির ক্ষেত্রে হচ্ছে কত, সে 15% লাভে হচ্ছে কি করছে, 15% লাভে বিক্রি করছে। তো 15% লাভে আমার এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে ক্রয় মূল্য বের করা। যদি তার ক্রয় মূল্য বের করে ফেলতে পারি তাহলে তো আমি বুঝতে পারবো যে ওভারঅল তার আসলে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। সো বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত, 100/115। এখন বিক্রয় মূল্য তার কত ছিল, এই যে 39,100 টাকা। বিক্রয় মূল্য যদি তার 39,100 টাকা হয় তাহলে কত আসতেছে এখানে, এই যে 100/115 গুণন হচ্ছে 39,100, ঠিক আছে। তো এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে কাটাকাটি করলে আপনারা পাবেন হচ্ছে দেখবেন 34,000। ওকে, সো 34,000 টাকা দিয়ে হচ্ছে সে প্রথম গাড়ির তার ক্রয় মূল্য ছিল। তাহলে আমরা প্রথম গাড়ির ক্রয় মূল্য কত পাইলাম, 34,000 টাকা। এখন সেমভাবে আমরা যদি এখানে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বলি, আমরা এই 34,000 টাকা আমরা একটু লিখে রাখি পাশে, হ্যাঁ, যে প্রথম গাড়ির ক্ষেত্রে তার কত ছিল, 34,000 টাকা তার ক্রয় মূল্য ছিল। ওকে, এখন দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে সে কী করছে, 7.5% তার ক্ষতি হয়েছে। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে তার কী হয়েছে, 7.5% ক্ষতি হয়েছে। তাহলে আমরা এখানে দেখি 7.5% কি ক্ষতি। তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে 7.5% যদি তার ক্ষতি হয়, এখন 100 থেকে 7.5 বাদ দিলে কত থাকে, 92.5, অর্থাৎ 92.5 টাকা। তাহলে আমরা কী লিখতে পারি, যে 7.5% ক্ষতিতে তার বিক্রয় মূল্য তাহলে কত হবে, বিক্রয় মূল্য হবে হচ্ছে তার আপনার এখানে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য হবে 92.5 টাকা। 92.5 টাকা যদি তার বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। এখন 1 টাকা হলে কত হবে, নিচে আসবে হচ্ছে আপনার 92.5, আমার এখানে আসবে হচ্ছে 92.5, আবার এখানে হচ্ছে আসবে আপনার 92.5। এখন এই গাড়িটার বিক্রয় মূল্য কিন্তু এটা একই ছিল, দুইটা গাড়ি সে একই দামে বিক্রয় করছে, একটাতে 15% লাভ করছে, আরেকটাতে হচ্ছে তার 7.5% সে লস করছে। তাইলে মানে দুইটা গাড়ির ক্রয় মূল্য কিন্তু আলাদা, দুইটা গাড়ির ক্ষেত্রে তার ক্রয় মূল্য কিন্তু দুইটা আলাদা আলাদা, বাট বিক্রয় মূল্য কিন্তু আবার সেম ছিল। তো আমরা এই জন্য ক্রয় মূল্যটাই বের করতেছি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার এখানে যদি কাটাকাটি করি, তাহলে এখানে হচ্ছে আমার যে আমি আসলে কাটাকাটিটা রাফ করে নিয়েছি, আমি এই মুহূর্তে এটা আসলে দেখাতে গেলে সময় লাগবে, আপনারা জাস্ট কাটাকাটিটা করে নেবেন। করে নিলে এটা দেখবেন যে আপনার এরকম একটা মান আসবে 42,270.27 টাকা, ঠিক আছে। এটা কিন্তু দ্বিতীয় গাড়ির আমার কি ক্রয় মূল্য, দ্বিতীয় গাড়ির ক্রয় মূল্য এত টাকা, তাহলে প্রথম গাড়ির ক্রয় মূল্য এত টাকা। এখন লাভ তাহলে তার কত টাকা হয়েছে, এখন দেখুন আমরা কি জানি, লাভের এক সূত্র কি, লাভের সূত্র হচ্ছে তার কি মোট বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে কি তার মোট ক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য কত, এই যে মোট বিক্রয় মূল্য হচ্ছে আমার আপনার এই যে টাকাটা 39,100 টাকা, এই 39,100 টাকা সে দুইটা গাড়ি বিক্রয় করছে। তাহলে মোট বিক্রয় মূল্য আমি এটা লিখতে পারি যে 39,100 গুণন 2, এটা হচ্ছে তার মোট বিক্রয় মূল্য। আর মোট ক্রয় মূল্য কত, প্রথম গাড়ির ক্রয় মূল্য ছিল হচ্ছে আমার 34,000, আর দ্বিতীয় ক্রয় মূল্য ছিল হচ্ছে আমার এই যেটা 42,270.27 টাকা, এই টাকাটা ছিল তার হচ্ছে আমার ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে এখন মোটের উপরে আসলে সে কত লাভ করছে, মোটের উপরে তার কত টাকা লাভ হলো, এখন এইটা থেকে এটা বিয়োগ করে দেবেন, জাস্ট বিয়োগ করে দিলে এটা দেখবেন যে আপনার মানটা চলে আসবে হচ্ছে 2929 টাকা, ঠিক আছে। মানটা চলে আসবে কত, 2929.73 টাকা। এটা একটু কাটাকাটি বা আপনার এই যে ফ্র্যাকশন আছে দেখে হচ্ছে একটু সময় লাগতো, দ্যাটস ওয়াই আমি এটা আগে রাফ করে নিয়েছি এবং আপনাদের জাস্ট খালি থিমটা আমি বুঝাই দিলাম। ওকে, তো আমরা চলে যাই হচ্ছে পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। তো দেখুন পরবর্তী আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে যদি হালি কত টাকায় বিক্রয় করে 10% লাভ হবে। অর্থাৎ এখানে বলছে 1 ডজন আমের ক্রয় মূল্য কত, 60 টাকা। অর্থাৎ আমি লিখতে পারি কি 12টি আমের ক্রয় মূল্য, 12টি আমের ক্রয় মূল্য হচ্ছে কত, 60 টাকা। তাহলে একটি আমের ক্রয় মূল্য কত, তাহলে হচ্ছে 4টি আমের ক্রয় মূল্য কত হবে, কারণ যেহেতু এটা বলছে যে এক হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে আমার আগে এক হালির ক্রয় মূল্য আমি বের করি, যে আমার এক হালির ক্রয় মূল্য কত, এটা 5 × 60, 4 × 5 হচ্ছে 20 টাকা, ঠিক আছে।
সো 20 টাকা হচ্ছে আমার 1 হালের ক্রয় মূল্য। এখন 1 হালের ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, তাহলে 10% লাভে বিক্রি করতে হলে আমার এই টাকার উপর 10% লাভ আনতে হলে আমাকে কত টাকা বিক্রি করতে হবে? তাহলে আমার হচ্ছে এখানে কি হবে, এখানে হচ্ছে আমার হবে আপনার, দেখুন আমি যদি লিখি যে 10% যেহেতু লাভে আমার বিক্রি করতে হবে, তাহলে আমি লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে হচ্ছে 10% লাভে যেহেতু 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত? 110 বাই হচ্ছে 100 টাকা। এখন ক্রয় মূল্য আমার কত? 20 টাকা। তাহলে ক্রয় মূল্য 20 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 110 বাই 100 গুণন হচ্ছে 20। তাহলে হচ্ছে আপনি 20, এটা 0 0 কেটে দেন, আর এই 2 দিয়ে 10কে কাটেন, হচ্ছে কত? 5। 5 দিয়ে হচ্ছে যদি আপনি 110কে কাটেন তাহলে কত আসবে? 5 20 হচ্ছে 122, ঠিক আছে? অর্থাৎ 22 টাকা হচ্ছে যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার 10% লাভ হবে। দেখেন একটা জিনিস সিম্পলি চিন্তা করেন, আমার ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, এখান থেকে অঙ্কটা শেষ করা যায় একদম ইজিলি। কীভাবে? ক্রয় মূল্য যদি 20 টাকা হয় তাহলে কত বিক্রি করলে 10% লাভ হবে? এখন চিন্তা করেন 10 টাকায় 10% কত? 10 টাকার 10% হচ্ছে আপনার 1 টাকা, 20 টাকার 10% কত? 2 টাকা। সো 10% লাভে মানে ওই 20 টাকার সাথে 2 টাকা যোগ করে দিলে 22 টাকা আমার হচ্ছে ক্রয় মূল্য চলে আসবে, ঠিক আছে? এই যত সময় না আসলে ম্যাথগুলো করাচ্ছে আপনার পরীক্ষা হলে বা হচ্ছে আপনি যখন করবেন এত সময় লাগবে না, এটা মুখে মুখেই করা যায়, মুখে মুখে জাস্ট আপনি বের করে ফেলতে পারবেন নিজেই। স্রোতের প্রতিকূলে, পরবর্তী যে কোশ্চেনটা, স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি 12 ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে? স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে, এখন আমি ধরি অনুকূলে যেতে সময় টি, ঠিক আছে? অনুকূলে যেতে সময় হচ্ছে আমার টি। তাহলে প্রতিকূলে যেতে কি বলছে? প্রতিকূলে যেতে, আচ্ছা, স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। প্রতিকূলে যেতে যে সময় লাগে, তাহলে আমি এটা প্রতিকূলে ধরে নিই, এটা হচ্ছে প্রতিকূলে যেতে সময় লাগে টি, তাহলে অনুকূলে যেতে সময় লাগবে কত? এর অর্ধেক সমান বলতেছে, এটা অর্ধেক সময় লাগবে। তাহলে এই দুইটা মিলে এখন যাতায়াতে লাগতেছে 12 ঘন্টা, অর্থাৎ প্রতিকূলে যেতে টি সময় লাগে, আবার অনুকূলে আসতে আমার হচ্ছে t/2 সময় লাগে। যাতায়াতে আমার কত লাগতেছে? আমি বলতে পারি যে হচ্ছে t/t+2 সমান সমান হচ্ছে আমার 12 ঘন্টা, ঠিক আছে? তাহলে এখানে আমি এখন যদি লসাগু করি, এখানে কি হবে? 2t প্লাস হচ্ছে আপনার t সমান হচ্ছে 12, তাহলে হচ্ছে এখানে 3t, আচ্ছা এখানে আমি যেহেতু বাংলায় করছি আমি এটা বাংলায় করে দিই। 3t সমান সমান হচ্ছে এই 2 আর 12 গুণ করলে কত? 24। তাহলে 3কে 24 দিয়ে 24কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 আর 24, অর্থাৎ 8 সময় লাগবে হচ্ছে আপনার কত? 8 ঘন্টা। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন যেটা আছে সেখানে চলে যাই। 15টি ভেড়ার মূল্য একটি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য হচ্ছে আপনার যদি 3000 টাকা হয়, 6টি ভেড়ার মূল্য কত? তাহলে 15টি গরু সমান সমান কত বলতেছে? 15টি ভেড়া সমান সমান হচ্ছে আপনার 5টি গরু। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। তাহলে আমি এখানে কি লিখতে পারি? যে 5টি গরু সমান সমান কত? 15টি ভেড়া। 5টি গরু সমান যদি 15টি ভেড়া হয় তাহলে একটি গরু সমান সমান কত? কত আসে? 3টি ভেড়া। অর্থাৎ একটা গরুর মূল্যের দাম যা, একটা গরুর মূল্য যা, 3টা ভেড়ার মূল্য কিন্তু তাই। এখন বলতেছে যে 2টি গরুর মূল্য হচ্ছে 3000 টাকা। দুইটি গরুর মূল্য হচ্ছে কত? 3000 টাকা। তাহলে একটি গরুর মূল্য কত? একটি গরুর মূল্য হচ্ছে আপনি 2 দ্বারা ভাগ করে দিবেন, জাস্ট এটা 2 দ্বারা ভাগ করে দিলে হচ্ছে আমার কত? 1500 টাকা। একটা গরুর মূল্য হচ্ছে 1500 টাকা। এখন একটা গরুর মূল্য যদি 1500 টাকা হয় তাহলে চিন্তা করেন, আমরা বলছিলাম যে একটা গরুর সমান সমান কত? 3টা ভেড়া। তাহলে এই একটা গরুর মূল্য 1500 টাকা মানে কি? 3টা ভেড়ার মূল্য 1500 টাকা। তাহলে 3টা ভেড়ার মূল্য 1500 টাকা হলে তাহলে একটি ভেড়া সমান সমান কত হবে? এটা কিন্তু 3টি ভেড়া, ঠিক আছে? 3টি ভেড়া সমান সমান যদি 1500 হয় তাহলে একটি ভেড়া সমান সমান কত হবে? 3 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে 3 5 15, একটি ভেড়া হবে 500 টাকা।
তো বলতেছে 6টি ভেড়ার মূল্য কত, তাহলে 6টি ভেড়ার মূল্য হচ্ছে আপনার এর সাথে 500 গুণন 6 করে দিবেন, তাহলে কত হবে 3000 টাকা। 3000 টাকা শেষ। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করে দিতে পারেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, সেখানে আপনারা আমাকে নক দিতে পারেন, আমি ডিটেল আপনাদের বুঝে দেওয়ার ট্রাই করবো। আচ্ছা, এরপর হচ্ছে দুটি রাশির অনুপাত হচ্ছে 5:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত। এখানে অনুপাত যখন দেওয়া থাকবে, প্রথম যে রাশি সেটা হচ্ছে পূর্ব রাশি, পরের যে রাশি সেটা হচ্ছে আপনার উত্তর রাশি। তাহলে আমি এখানে ধরি হচ্ছে পূর্ব রাশি সমান সমান 8x, ঠিক আছে। আর উত্তর রাশি, পূর্ব রাশি সমান 8x হলে উত্তর রাশি সমান সমান আমি ধরি হচ্ছে আপনার কত 15x। তাহলে আমার এখানে প্রশ্ন মতে কী হবে, প্রশ্ন মতে আপনার পূর্ব রাশি 40 দেওয়া আছে, পূর্ব রাশি হচ্ছে 40, তার মানে পূর্ব রাশি হচ্ছে যে 8x, অর্থাৎ আমি এখানে পূর্ব রাশি 40 মানে কত 8x সমান সমান 40, তাহলে x সমান সমান এখানে 8 দ্বারা ভাগ করে দিলে 5, x সমান সমান কত হবে 5। তাহলে উত্তর রাশি কত, এখন উত্তর রাশি মানে কি, যে উত্তর রাশি এটা, অর্থাৎ x এর মানটা আমি এখানে বসাই দিব, অতএব x এর মানটা যদি আমি এখানে বসাই দিই 15 গুণন কত 5, 5 15 কত 75, ঠিক আছে। এটার উত্তর হবে হচ্ছে আপনার 75। ওকে, আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেই কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে, এক দোকানদার 15 টাকা ও 20 টাকা কেজি দরে দু ধরনের চা কি অনুপাতে মেশালে দাম 16.50 হবে। আচ্ছা, ধরে 16.50 হবে, তাহলে দুই ধরনের চা, তাই না। তাহলে আমি প্রথম যে ধরন আমি ধরলাম হচ্ছে প্রথম ধরন আপনার কত, প্রথম ধরন হচ্ছে x, আর দ্বিতীয় যে ধরন সেটা আমি ধরলাম হচ্ছে আপনার 1 - x। সম্পূর্ণটা যদি 1 ধরি তাহলে হচ্ছে আমার এটা 1 - x। এখন প্রশ্ন মতে কী হবে আমার এখানে প্রশ্ন মতে হবে, দেখুন প্রথম ধরনের চা হচ্ছে 15 টাকা, তার মানে প্রথম ধরনের 15, তার মানে এখানে আমি 15x এর সাথে গুণ দিয়ে দিব, যোগ দ্বিতীয় ধরনের চা বলছে কত আপনার 20 টাকা, তাহলে দ্বিতীয় ধরনের চা আমি এর সাথে গুণ দিয়ে দিব, টোটাল মিলে আমার কত আসবে 16.5 টাকা, ঠিক আছে। এই হচ্ছে হিসাব নিয়ে সেখান থেকে এক্সের মানটা বের করতে হবে। আমার এক্সের মানটা বের করে নিলে আমার দেখুন কত আসবে, এখানে যদি 15x প্লাস 20 মাইনাস হচ্ছে 20x সমান সমান 16.5। এখানে হচ্ছে আপনি 20x থেকে সরি কি 20 মাইনাস 20x, ওকে 20x থেকে 15x বাদ দিলে এখানে কত থাকবে -5x, -5x, এখানে তো x হবে না, আচ্ছা -5x, আর এই 20টা এই পাশে চলে গেলে -20 হবে না, -20 হবে, বড় সংখ্যার আগে মাইনাস আছে, আবার 16.5 থেকে 20, অর্থাৎ এখানে হবে 3.5, ঠিক আছে। এটা হবে কিন্তু -3.5, তাহলে মাইনাস মাইনাস এখন কাটা যাবে, মাইনাস মাইনাসে কাটা গেলে আর এই 5 দিয়ে যদি আপনি এটাকে করেন ভাগ করেন, তাহলে এটা আসবে হচ্ছে 0.7, 5 7 35 না, 5 7 35, সো 0.7, x এর মান আছে 0.7, তাহলে প্রথম ধরনেরটা আমরা পেলাম এটা পাইলাম কত 0.7, তাহলে এটা কত আসবে 1 - 0.7 সমান সমান হচ্ছে কত 0.3। তাহলে আমার অনুপাতটা কী হবে, অনুপাতটা হবে দেখুন, অনুপাতটা হবে হচ্ছে আমার প্রথম অনুপাত ইস্টু দ্বিতীয় অনুপাত সমান সমান প্রথম কত 0.7/0.3, তাই না। তো এটা হলে কি হবে, এটা হলে হচ্ছে আমার সমান সমান হচ্ছে আমি একবারে 7/3 দিয়ে দিতে পারি, অর্থাৎ 7:3 হচ্ছে আমার এটা অনুপাত। এই অনুপাতে মেশাইলে হচ্ছে আমি 16.5 টাকা করে হচ্ছে আমার এটার দাম হবে, ঠিক আছে। ওকে, তো আমি চলে যাবো পরবর্তী যে কোশ্চেন সেটাতে। পরবর্তী কোশ্চেনে আছে আমাদের, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। আচ্ছা, তাহলে আমি ধরি বর্তমানে, ঠিক আছে, আমার এখন যেটা বর্তমান আছে, বর্তমানটা আমাকে সবসময় বর্তমান কাউন্ট করতে হবে। ধরি বর্তমানে পুত্রের বয়স আমি ধরলাম x বছর, ঠিক আছে, ধরি বর্তমানে পুত্র সমান x, আর কি বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, তাহলে বর্তমানে পিতা কত হবে, পিতার বয়স হবে 5, ওর 5 গুণ। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, 3 বছর পরে গিয়ে, তার মানে প্রশ্ন মতে আমি যদি আসি হচ্ছে আপনার প্রশ্ন মতে 3 বছর পরে গিয়ে, তার মানে তখন হচ্ছে 3 বছর পরে গিয়ে কী বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। 3 বছর পরে গিয়ে পিতার বয়স হবে কত দেখেন তো, এত না, এটা হবে 3 বছর পরে গিয়ে পিতার বয়স।
আর পুত্রের বয়স 3 বছর পরে গিয়ে কত হবে? এত না। এখন এই দুটোর মধ্যে সম্পর্ক কী হবে? এই দুটোর মধ্যে সম্পর্ক হবে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পিতার যে বয়সটা সেই বয়সটা হচ্ছে যে পুত্রের যে বয়সটা হবে তার 4 গুণ। ঠিক আছে, তাহলে আমরা এখন এটার করে ফেলবো, ক্যালকুলেশনটা করে ফেলবো। এটা হচ্ছে আর এক্স প্লাস 3 4 হচ্ছে কত? 12। তাহলে এখানে আমি 5 4 এক্সের পাশে নিয়ে আসলে আমি যদি বিয়োগ করে দিই এখানে এক্স থাকে, আর 12 সাথে 3 এই পাশে নিয়ে মাইনাস করে দিলে কত থাকবে? 9 থাকবে। তাহলে এক্স সমান 9, অর্থাৎ আমার পুত্রের বয়স আসতেছে 9, আর এখানে 9 বসাই দিলে 5 9 কত? 45। পিতার বয়স 45। ঠিক আছে, তাহলে পিতার বয়স 45, পুত্রের বয়স হচ্ছে 9 বছর। ম্যাথ শেষ। এরপরে আসি আমাদের পরের যে ম্যাথটা, সেটা পরের ম্যাথটা হচ্ছে দেখুন 15 জন ছাত্রের বয়সের গড় 29 বছর, তাদের মধ্যে 2 জন ছাত্রের বয়সের গড় 55 বছর, বাকি 13 জনের বয়সের গড় কত হবে? 15 জনের বয়সের গড় হচ্ছে আপনার 29 বছর। আমি জাস্ট মানে আপনাদেরকে শর্টকাটে এটা দেখাই দিচ্ছি। 15 জনের গড় হচ্ছে আপনার 29 বছর, তাহলে আমি টোটাল কত? মোট বয়স কত? মোট বয়স কত? এই 15 গুণন 29 না? মোট বয়স হচ্ছে 15 গুণন 29। এখন 15 গুণন 29 করলে আপনি এখানে পাবেন হচ্ছে 435। এটা হচ্ছে মোট বয়স। এখন বলছে যে এদের মধ্যে 2 জন ছাত্রের বয়সের গড় 55। 2 জনের গড় বয়স কত? 55। তাহলে 2 জনের মোট বয়স কত? 2 জনের মোট বয়স হচ্ছে আপনি 2 গুণন 55 দিবেন, তাহলে কত আসবে? 55 100 আর হচ্ছে 10, 110। এখন এই যে 2 জনকে আমি বাদ দিয়ে দেবো এখান থেকে, বাদ দিয়ে দিলে বাকি 13 জন থাকবে, সেই 13 জনের গড়টা বের করতে হবে। তাহলে বাদ দিয়ে দিলে আমার এখানে কত আসবে দেখুন তো? 435। আমি যদি এখানে 110 বাদ দিয়ে দিই তাহলে 5, এখানে হচ্ছে আমার আপনার 2। আচ্ছা, আমি বাংলা ইংলিশ মিশাই ফেলতেছি না, এই জিনিসটা আমার আসলে একটা কমন হয়ে গেছে, আপনারা একটু বুঝে নিন। এটা 5, এটা হচ্ছে 1 আছে, এটা 2, এরপরে হচ্ছে আপনার 1 থেকে 3, এটা 3, অর্থাৎ 325। ঠিক আছে, 325। এটা কত জনের বয়স? 2 জন কিন্তু বাদ দিয়ে দিলাম আমি এখান থেকে, অর্থাৎ 15 জনের মোট বয়স এত, আবার ওই 2 জনের হচ্ছে মোট বয়স এত। তাহলে 15 জন থেকে 2 জনের বয়স বাদ দিলে এটা আমার কত জনের বয়স বেরোলো? 13 জনের বয়স বেরোলো। এখন 13 জনের বয়স যদি এত হয় টোটাল বয়স, তাহলে 13 জনের গড় কত? 13 জনের গড় হচ্ছে আমার এই 325 বাই হচ্ছে কত? 13 না? এখন এটাকে যদি আপনি কাটাকাটি করেন তাহলে কত আসবে? 13 দুগুণ 26, 26 থেকে 32 আপনার কত থাকে? 6 এখানে বসাইলে 65, 5 13 65, অর্থাৎ 25 বছর। এদের গড় বয়স আসবে হচ্ছে আপনার এই যে বাকি 13 জন, এই বাকি 13 জনের গড় বয়স আসবে হচ্ছে আপনার 25 বছর। ওকে, ঠিক আছে। আমরা পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন দেখুন, 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাস করলে শতকরা কত পাস করলো? 480 জনের মধ্যে 288, এটা একদম ইজি। 480 জনের মধ্যে 480 জনের মধ্যে হচ্ছে আপনার 288 জন পাস করছে, তাহলে শতকরা পাস করছে কত? মানে 100 দিয়ে গুণ দিলেই শেষ। ঠিক আছে, 100 দিয়ে গুণ দিলে আপনি যা পাবেন এটার তাই আনসার। এটা কত কী পাবেন দেখুন, এটা যদি 0 0 কেটে দিই, এরপরে হচ্ছে আপনি 10 তো 80 মধ্যে যায় না। ঠিক আছে, 10 80 মধ্যে না গেলে কী হবে? আমি এটার মধ্যে 2 যায়, 2 দিয়ে কাটলে এখানে 5, এটাকে আমি পাবো হচ্ছে 24। ঠিক আছে, আবার এটার মধ্যে দেখুন আপনি 4 দিয়ে কাটলে কিন্তু যায়, 4 6 কত? 24 না? 4 6 24, আর এখানে 4 7 28, 4 দুগুণা 8, আবার 6 কিন্তু 12 মধ্যে যায়, 6 12 মধ্যে গেলে কতবার? 6 12 72, 5 12 60, অর্থাৎ 60% আসবে এটা। ঠিক আছে, পাশের হার ছিল 60%। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখুন। এই কোশ্চেনটা হলো আপনার 1 2 3 5 8 13 11 34 ধারাটির পরবর্তী সংখ্যা কত? একটা জিনিস খেয়াল করুন, 1 2 3, তারপরে কত আছে? 5 8 13, এরপরে হচ্ছে 21, এরপরে 34। এই যে 1 2 3 5 8 13 21 34, এর পরের সংখ্যাটা আমাকে বের করতে বলছে। এখানে দেখুন এই 2টা পদ যোগ করে পরেরটা পাচ্ছি আমি। প্রথম 2টা পদ যোগ করে দ্বিতীয় আপনার যে পরের যে পদ সেটা পাচ্ছি, অর্থাৎ 1 আর 2 যোগ করে 3, আবার 2 আর 3 যোগ করে দেখুন 5, আবার দেখুন 3 আর 5 যোগ করে কিন্তু এই 8, 8 আর 13 যোগ করে হচ্ছে আমার এই 21। ঠিক আছে, 21 আর 13 যোগ করে হচ্ছে আমার কি? 34। তাহলে এই 21 আর 34 যোগ করে আমার কত আসবে? 21 আর 34 যোগ করে আমার আসবে হচ্ছে এখানে 5 5। ঠিক আছে, এটা হবে হচ্ছে আমার 55, অর্থাৎ পরপর 2টা যে পদ আছে পরপর 2টা পদকে যোগ করে পরের পদ
এটা হয়েছে। ওকে, এরপরে হচ্ছে আমরা চলে যাই নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। এখানে নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, এখন ক্ষুদ্রতম সংখ্যা আসলে এগুলো ভাগ করে করে বের করতে হয়। আমি যদি একটু এখানে দেখি, এই একটা সংখ্যা আমার 3/6, এরপরে কত 5/21, এরপরে কত 1/3। একটা জিনিস খেয়াল করুন, কোন সংখ্যাটি ক্ষুদ্রতম বের করতে বলছে। 7-2 এর মধ্যে মানে আমি এখানে একটা পয়েন্ট নিব, পয়েন্ট নিলে এর এখানে একটা শূন্য ধরতে হবে। তো শূন্য ধরলে হচ্ছে আমার কত 3×7=21, অর্থাৎ 7×14। তো 7× যদি 14 হয় তা আর থাকে কত 6, তাই না? সেই 6 মানে 60। তো 6 মধ্যে যদি 60 হয় তাহলে হচ্ছে আমার 7×8 = 56। আমি 2 সংখ্যা পর্যন্ত সবগুলো বের করি, আগে দেখি। এখানে একটা দশমিক নিয়ে নিব, দশমিক নিয়ে নিলে হচ্ছে আমার এখানে শূন্য ধরতে হবে মনে মনে। তো শূন্য ধরলে হচ্ছে আমার এখানে কত 5×6=23। দেখুন এটার থেকে কিন্তু এটা ক্ষুদ্রতম, ঠিক আছে। আবার এখানে একটা দশমিক নিয়ে নিব, দশমিক নিয়ে নিলে আমার এখানে কত 21×2 কত 44। 21×2 যদি 44 হয় তাহলে হচ্ছে আমার থাকে কত 6। তো 6 মানে হচ্ছে কত 60। তো 60-এর মধ্যে আবার 21 কয়বার যায়? আপনি দেখবেন 60-এর মধ্যে 21 যায় হচ্ছে 2বার, ঠিক আছে। 3বার কিন্তু 3×21 কিন্তু 61 হয়ে যায়। সো 2বার আমি 2 সংখ্যা পর্যন্ত নিচ্ছি। এটা থেকে কিন্তু আমরা আবার এটা ক্ষুদ্রতম পেয়ে গেলাম, ঠিক আছে। আর এটা আমি এখানে শূন্য দিলে অর্থাৎ 3×3=9, এটা তো এর থেকে বড় চলে আসতে। তো আমরা দেখতেছি যে আসলে সবচেয়ে ছোটো সংখ্যা কিন্তু যে 0.22 যেটা, এটা অর্থাৎ 5/21 যে সংখ্যাটা আছে এটা হচ্ছে আমার সবচেয়ে ছোটো সংখ্যা, ঠিক আছে। এরপরে যে কতটা প্রশ্ন আছে সেটা হচ্ছে 9a² + 6b² রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এখন পূর্ণবর্গ মানে হচ্ছে আমার একটা হোল স্কোয়ার আসবে আর কি, ঠিক আছে। তো হোল স্কোয়ার আসতে গেলে এখানে আমি যদি 3 এর উপর স্কোয়ার দিই 9 হয়েছে না, আর এখানে হচ্ছে আমি যদি 4b এর উপর স্কোয়ার দিই, এটা আমার 16b হয়েছে। এখন আমরা সূত্রে ফেলানো যায়, এটা a² + 2, এইটা হচ্ছে আমার a² + 2a, আর এটা হচ্ছে b। তাহলে কত হইলো এখানে মাঝখানে 3a² + 3×6 4×6 24ab প্লাস 4b²। তার মানে হচ্ছে এখানে কিন্তু এই যে 3a + 4b² কিন্তু একটা সূত্র কিন্তু এটা বসলো। তাহলে এটা বসতে গেলে আমার এখানে কত যোগ করতে হইলো দেখুন, 24ab আমার এক্সট্রা আসছে না, এই সংখ্যাটাই আমার যোগ করতে হয়েছে, ঠিক আছে। এই সংখ্যাটা যোগ করলেই আমি কিন্তু এই যে পূর্ণবর্গ যে সংখ্যাটা সেটা আমি পাচ্ছি, আদারওয়াইজ কিন্তু এখানে পূর্ণবর্গ সংখ্যাটা পাবো না। ওকে, পরবর্তী যে কোশ্চেন আছে সেটা চলে যায়। এখানে এটা খুবই একটা ইজি অঙ্ক। এটা x = 2 এবং y = দেওয়া আছে হচ্ছে আপনার 3। এখানে বলেছে যে y = হচ্ছে 3। এখানে কি বলেছে, এখানে বলেছে যে আপনার 2x + 4y এর সাথে 2x² + x - y যোগ করলে যোগফল কত হবে। আমাকে টোটালি বের করতে বলছে হচ্ছে এই সংখ্যাটার মান 2x + 4y + 2x² + x - y, এইটার মান বের করতে হবে। এটা মান আমি একটু বের করে দেখি। এটা মান বের করতে গেলে আমার আগে এটাকে একটু যোগ বিয়োগ করে নিই। যোগ বিয়োগ করে নিলে 2x² আমি ফার্স্টে নিয়ে আসি, +x আর +2x মানে কত 3x - y + 4y মানে +3y, এই তো। এখন আমার x এর মান 2 আর y এর মান 3, আমি জাস্ট মান বসাই দিব। 2² + 3 2 + 3 কত 4, কত আসতেছে এখানে 2 আর এখানে 4, অর্থাৎ কত 4×2 8, 8 যোগ হচ্ছে 6 যোগ হচ্ছে 12, ঠিক আছে। অর্থাৎ আমার এখানে টোটাল আসতেছে হচ্ছে আপনার 12 আর 8 হচ্ছে 20, 20 আর হচ্ছে আপনার 6। আচ্ছা, এখানে কোনো একটা ইস্যু হয়েছে কি না আমি একটু দেখি, আরেকবার চেক দিই। এটা হচ্ছে 2x + 4y + 2x² + x - y, এর সাথে যোগ করলে যোগফল কত হবে। 2 এর মান হচ্ছে x মান 2, y এর মান হচ্ছে আমার 3। তাহলে 2x এখানে 2x এই দুইটা মিলে হবে 3। আচ্ছা, 2x² রাখলাম, এখানে 3x হইলো। এরপরে হচ্ছে আমার এখানে 4y থেকে হয়ে গেল 3y। তাহলে 2 2 4, 4 2 8, 8 3 2 6, 6, y এর মান হচ্ছে 3। এখানে কেন 4 হয়েছে, y এর মান হচ্ছে আপনার 3। তার মানে হচ্ছে এই 3 3 হচ্ছে কত হয় 3 3 9। তাহলে এটা হচ্ছে 6 9 15, 15 আর 8 কত হয় 23, ঠিক আছে। এটার উত্তর হবে হচ্ছে
23। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি আজকের যে পার্ট জব সলিউশন পার্ট 3। তো আশা করি আপনারা ক্লাসটা এনজয় করেছেন। যদি এনজয় করে না থাকেন, আমার কোনো ভুল ভ্রান্তি হয়, সেজন্য আমি এক্সট্রিমলি সরি। আমাকে আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পাশাপাশি আমার কোনো ভুল হলে আপনারা ধরে দিবেন। আর আমার থেকে কোনো হেল্প দরকার হলে আপনারা সেটা কমেন্টস করতে পারেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো ধন্যবাদ, নেক্সট পর্ব পর্যন্ত আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।